করছি না। আমি অনেক বক্তব্য রেখেছেন, এর মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অমলেন্দু বিকাশ দত্ত মহাশয়, অ্যাডভোকেট এবং ভাইস প্রেসিডেন্ট ওবিসি মোর্চা। আমি অমলেন্দু বাবুকে অনুরোধ করছি, এরপর জয়দেব পাল আছেন বারাসাত লোকসভার জেলার সম্পাদক, উনিও খানিকটা বলবেন। তো আমি অমলেন্দু বাবুকে অনুরোধ করছি কিছু বলবার জন্য। ধন্যবাদ অনুপম দা। মঞ্চে উপস্থিত আমাদের এই ধর্ণা মঞ্চ, আপনারা এই ধর্মতলার ধর্ণা মঞ্চ বিগত 8 দিন তথা আজকে 9 দিন 29শে আগস্ট থেকে পথ চলতি মানুষ, এই ধর্মতলার দোকানদার বন্ধু এবং এই ধর্মতলা তথা কলকাতার প্রাণকেন্দ্র, পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, প্রান্তিক গ্রাম থেকে শুরু করে বিভিন্ন পশ্চিমবাংলার অন্যান্য শহর থেকে শুরু করে যারা যাতায়াত করেছেন বিগত এই 8 দিনে এবং আজকে 9 দিনে, প্রত্যেকেই অবগত আছেন যে ভারতীয় জনতা পার্টির এই মঞ্চ থেকে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব, রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেকেই বিভিন্নভাবে বিভিন্ন দিন এসে বিভিন্ন সময়ে ওনাদের বক্তব্য তুলে ধরেছেন এবং আমরা সাধারণ কার্যকর্তারাও তাদের সাথে সাথে এই মঞ্চ থেকে আজকে এই ধর্ণা মঞ্চ 9 দিন ধরে আমরা চালিয়ে যাচ্ছি। বর্তমান মঞ্চে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদক সংগঠন মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয়, মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রদেশের ওবিসি মোর্চা রাজ্য সভাপতি মাননীয় অজিত দাস মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দরা। আজকে কেন আমরা এই যে আরজিকর ঘটনা নিয়ে দলীয় ভাবে প্রথমে শ্যামবাজার, তারপরে আবার এই ধর্মতলার ধর্ণা মঞ্চে 9 দিন ধরে প্রতিবাদ করছি সাধারণ মানুষের হয়ে, আপনারা প্রত্যেকেই অবগত। বন্ধুগণ, এই যে শাসক 2011 থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে সিপিএম এর থেকে পরিত্রাণ দেবে এই কথা বলে বলে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান মমতা ব্যানার্জি বিভিন্নভাবে নাটক করে নন্দীগ্রাম সিঙ্গুর হয়ে শাসন ক্ষমতায় এসে নবান্নের 14 তলায় বসে আছেন। তিনি বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে সর্বক্ষেত্রে কিভাবে অতিষ্ঠ করে তুলেছেন, মানুষের তা অনুধাবন করতে কিছুদিন সময় লেগেছে। আজকে আপনারা জানেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, একটা বাচ্চা 10 বছর থেকে 8 বছরের বাচ্চা যারা সামাজিক পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতি বোধগম্য যাদের হয়, এই 8-10 বছরের স্কুলের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পশ্চিমবঙ্গবাসীও বুঝে গেছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কেমন প্রশাসন বা কেমন শাসন বা কেমন সুব্যবস্থা আমাদের দৈনন্দিন উপহার দিয়ে চলেছেন। বর্তমান যে সরকার, তৃণমূলের যে সরকার বিগত দিনে বলেছিল যে সিপিএম এর থেকে পরিত্রাণ পাবেন, আমরা কিসের থেকে পরিত্রাণ চেয়েছিলাম? সিপিএম এর যে রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণ তথা পুলিশ প্রশাসন, থানায় গেলে এফআইআর না হতো না, লোকাল কমিটির বা এলসিএস লোকাল কমিটির সিপিএম এর সেক্রেটারিরা থানা চালাতেন, সেখান থেকে আমরা পরিত্রাণ চেয়েছিলাম। সিপিএম যে চিরকুট দিয়ে চাকরি দিত বিভিন্ন কলেজে, নন টিচিং স্টাফ থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র থেকে বিভিন্ন জায়গায় চিরকুটে চাকরি দিত, তার থেকে আমরা পরিত্রাণ চেয়েছিলাম। সাধারণ মানুষ পরিত্রাণ চেয়েছিলেন। বিভিন্ন জায়গায় পাড়ার মোড়ে মোড়ে ছোট ছোট নেতারা যে দাদাগিরি দেখাতেন, মানুষকে যে অশান্ত করে তুলতেন বা সিপিএম এর পতাকা বহন না করলে তাকে যে কোনো সরকারি সুবিধা দেওয়া হতো না, তার থেকে পরিত্রাণ চেয়েছিলাম। আর এই বর্তমান মুখ্যমন্ত্রী নাটকটা ভালো জানেন, কেন প্রতিটা ক্ষেত্রে তিনি নাটক করেছেন, তখন তার নাটকটা সাধারণ মানুষ বুঝতে পেরেছিলেন না। বর্তমান যেটা অনুধাবন করছেন, উনি কি করলেন, ওখান থেকে পরিত্রাণ দেবেন বলে বা ওখান থেকে পরিবর্তন করাবেন বলে প্রতিশ্রুতি দিয়ে পরিবর্তন আনলেন এবং 2011 পর থেকে এই প্রথম 2011-তে আপনারা জানেন এই ধর্মতলার অদূরে এই যে পার্ক স্ট্রিট, যে কারণে আমাদের ধর্ণা মঞ্চ, যে পশ্চিমবঙ্গের মাতৃশক্তির সুরক্ষা আদায় করব আমরা, পশ্চিমবঙ্গের মাতৃশক্তি যাতে সুরক্ষিত থাকে, তার যে প্রশাসনিক ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন, তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ মঞ্চ করছি। এই অদূরে পার্ক স্ট্রিট থেকে তিনি শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের মাতৃশক্তিকে অসম্মান করা এবং তার সেই ধারা বজায় থেকেছে। বিভিন্নভাবে
এই মাতৃশক্তিকে অসম্মান করতে করতে তার প্রশাসনিক পুলিশ কর্তারাও শুরু করেছে একইভাবে মাতৃশক্তিকে অসম্মান করা, এবং ছোট বড় তৃণমূলের নেতারাও মাতৃশক্তিকে বিগত 12 বছর ধরে বিভিন্নভাবে অসম্মান করে এসছে। কিন্তু আজকে আরজিকর কাণ্ডের জন্য সাধারণ মানুষ 8 বছরের বাচ্চা থেকে 80 বছরের পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকে প্রতিবাদ করছেন রাস্তায় নেমে বিভিন্নভাবে, কেউ সামাজিকভাবে, কেউ কোনো সংগঠনের মাধ্যমে, এবং তাদের হয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরাও আপনাদের মাধ্যমে এই যে ভারতীয় জনতা পার্টির মঞ্চ থেকে প্রতিবাদ করছি, আমরাও আপনাদের মতন সমাজেরই অংশ। বন্ধুগণ, আপনারা বলুন তো, এই ইনস্টিটিউশনাল করাপশন করতে করতে আজকে পশ্চিমবঙ্গে কি হয়েছে? আরজি করে আপনারা ভাবুন, ইনস্টিটিউশনাল করাপশনের জন্য একজন শিক্ষিত একটা এমডি ডাক্তার মাকে বা দিদিকে জীবনকে বলিদান দিতে হয়েছে এবং তার সম্ভ্রমকে এরা লুট করেছে। আজকে ভাবতে কষ্ট লাগে। আপনারাও জানেন, একটা বাচ্চাকে তার বাবা মা যখন এমডি ডাক্তার অবধি পড়ায় তখন তার কত স্বপ্ন, কত পরিশ্রম, কত অর্থ কিভাবে তারা একজুট করে খরচ করে বা কত দিন দিন তিল তিল করে স্বপ্ন তৈরি করে তাকে এই জায়গায় তৈরি করেছিলেন। আজকে এই বলি হয়েছে কেন? কেবলমাত্র এই ইনস্টিটিউশনাল করাপশনের জন্য তথা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকরণ। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকরণ যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে তার প্রতিবাদে আজকে আমরা একত্রিত হয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন, 2-4টে ছোট্ট কথা বলবো, কেন সময় খুব কম। আজকে আপনারা ভাবুন তো, আজকে যে আরজি করের যে প্রিন্সিপাল ছিলেন তাকে মুখ্যমন্ত্রী কিভাবে আড়াল করার চেষ্টা করেছিলেন। তাকে আড়াল করতে করতে যখন পারলেন না তখন তিনি নিজেই কি করেছিলেন? তার দুর্নীতির জন্য এসআইটি বা সিট গঠন করেছিলেন, নিজে তদন্ত করিয়ে এই যে মার্ডার কেস বা রেপ কেসটাকে যেভাবে চাপিয়ে দিয়েছেন, সিবিআইও আজকে তন্ন তন্ন করে খুঁজে এভিডেন্স কালেক্ট করতে পারছে না। তিনি এই অর্থনৈতিক দুর্নীতির কেসটাও সিটের মাধ্যমে চাপিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির লিগ্যাল ডিপার্টমেন্টের কোর্টের মাধ্যমে, হাইকোর্টে আবেদনের মাধ্যমে আপনারা অনেকে জানেন, সিবিআই আজকে তদন্ত এই অর্থনৈতিক দুর্নীতিতে করার জন্য সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, এবং অ্যারেস্ট হওয়ার সন্দীপ ঘোষের সিবিআই যে তদন্ত করছে তার বিরুদ্ধেও তিনি কি করেছিলেন? হাইকোর্টে অ্যাপিল করেছিলেন যাতে সিবিআই তদন্ত করতে না পারে। তাহলে ভাবুন উনার নাটকটা কেমন। উনি নিজে যার বিরুদ্ধে সিট গঠন করলেন যে অর্থনৈতিক তদন্ত করা হবে, সেই তদন্ত যখন হাইকোর্ট সিবিআই কে দিয়ে দিচ্ছে, সিঙ্গেল বেঞ্চের অর্ডারের এগেনস্টে তিনি ডাবল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে তিনি অ্যাপিল করছেন যে তার তদন্ত যাতে সিবিআই কে না দেওয়া হয়। কেন না? তিনি খুব কম সময় পেয়েছিলেন, একদিনের মধ্যে সেটা সিবিআই কে দিয়ে দিয়েছিল হাইকোর্ট, যে তিনি তার এভিডেন্স গুলোকে যে মিটিয়ে দেবেন বা অর্থনৈতিক তছরূপের এভিডেন্স গুলোকে মেটানোর সময় পাননি। তা না হলে তিনি সন্দীপ ঘোষের অর্থনৈতিক তছরূপের ক্ষেত্রেও বলতেন যে আমি তো সিবিআই চাই। যেভাবে আরজি করের আমার দিদির খুনের বা ধর্ষণের হত্যাকাণ্ডে তিনি 3 দিন 4 দিন পরে বলেছিলেন যে 7 দিনের মধ্যে আমি সিবিআই কে দিয়ে দেবো। কেন না? 7 দিন যথেষ্ট তার এভিডেন্স মিটিয়ে ফেলার জন্য। আর তড়িঘড়ি এভিডেন্স মেটাতে পারেননি বলে এই অপদার্থ বিনীত গোয়েলের পুলিশের মাধ্যমে তাদের সহযোগিতা নিয়ে তৃণমূলী দুষ্কৃতীরা আরজি করে ভাঙচুর করে পুরো সম্পূর্ণ এভিডেন্সটাকে নষ্ট করেছে। বন্ধু, আজকে সিবিআই এর মতন একটা স্বশাসিত সংস্থা, ভারতবর্ষের যে গর্ব, যারা এত কেসের সুরাহা করেছে তাদেরকেও, তাদের দুধে অফিসারদেরকেও হিমশিম খেয়ে যেতে হচ্ছে এভিডেন্স কালেক্ট করার জন্য। আর এই মঞ্চ থেকে, ধর্মতলার কিছুদিন আগে ছাত্র পরিষদের মঞ্চ থেকে তাদের খোকা বাবু, যিনি কিনা তাদের যুবরাজ, তিনি কি বলেছিলেন? সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। কেন না? তিনি জানতেন যে আজকে যে সঞ্জয়কে তারা ফোড়ে করেছেন বা বোড়ে করেছেন, যাকে অ্যারেস্ট দেখিয়ে ফাঁসির দাবি করছেন, তাকে সিবিআই কতদূর কি ফাঁসি দেবে না দেবে সেটা পরের কথা, সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন। কিন্তু সন্দীপ ঘোষকে তারা অ্যারেস্ট করতে পারবে না, তার এভিডেন্স মিটিয়ে ফেলেছেন। তার রেপ এবং ধর্ষণ কাণ্ডে যে যুক্ত থাকার এভিডেন্স তারা মিটিয়ে ফেলেছেন, জানতেন বলে তারা বলছে আপনারা কেন আর কাউকে অ্যারেস্ট করছেন না ধর্ষণের জন্য? আপনারা কেন ধর্ষণের জন্য সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করছেন না? আরে মশাই, সিবিআই কি এত বোকা না? তারা আপনাদের অঙ্গুলি হেলেনে চলে। সিবিআই স্বশাসিত সংস্থা, তারা সেই জন্য কি করেছে? আজকে আপনারা জানেন অর্থনৈতিক দুর্নীতির জন্য সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে, এবং যার অবস্থাও কি হবে? পার্থ শিক্ষা ক্ষেত্র যেমন জেলে আছে,
খাদ্যমন্ত্রী বা খাদ্য ক্ষেত্র যেমন পশ্চিমবঙ্গের জেলে আছে, তেমনি স্বাস্থ্য ক্ষেত্র তথা স্বাস্থ্য ক্ষেত্রের একটা আরজি করের মতন মেডিকেল কলেজের প্রিন্সিপাল জেলে গেছে। আপনারা ভাববেন কান টানলে মাথা আসে। এই দুর্নীতির কারণে আজকে স্বাস্থ্য ক্ষেত্রের স্বাস্থ্য সচিব তিনিও জেলে যাবেন, স্বাস্থ্য ক্ষেত্রের স্বাস্থ্যমন্ত্রী তিনিও জেলে যাবেন। তিনি এটা বারবার বুঝতে পারছেন। আজকে তার জন্য আপনারা তার পরের ঘটনা দেখুন। আজকে বিরূপাক্ষ বিশ্বাস ডাক্তার ছাত্র বা ইন্টার্ন, তাকে দিয়ে তোলা আদায় করতে এই সন্দীপ ঘোষ অ্যান্ড সিন্ডিকেট এবং মমতা ব্যানার্জি তথা স্বাস্থ্যমন্ত্রী। কেননা কোনো একটা ইন্টার্নের সাগর দত্ত মেডিকেল কলেজে, বর্ধমান মেডিকেল কলেজে তোলা আদায় করা কখনো সম্ভব নয় যদি না স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর তাতে যদি অনুমোদন না থাকে। তো নিঃসন্দেহে বিরূপাক্ষ বিশ্বাস ডক্টরকে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য সচিবের অনুমোদন ছিল, তার জন্য তিনি দুর্নীতি করতেন বা তোলা আদায় করতেন বা স্বাস্থ্য ক্ষেত্রে সিন্ডিকেট চালাতেন। আজকে সেই বিরূপাক্ষ বিশ্বাসকেও তিনি কি করলেন, বর্ধমান মেডিকেল কলেজ থেকে ইন্টার্ন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ তথা কাকদ্বীপ হসপিটালে বদলি করেছিলেন। আর তিনিই আজকে পরে কি করছেন, তাকে সাসপেন্ড করেছেন। আপনারা প্রত্যেকে অবগত আছেন। গতকাল বিরূপাক্ষ বিশ্বাস ডাক্তার এবং অভিক, যাকে কিনা আপনারা প্রত্যেকে দেখেছেন, মিডিয়াতে ছবি পাবলিশ হয়েছিল, ওই যে আমার দিদির আরজি করের দিদি তিলোত্তমার যেখানে বডি পাওয়া গেছিল সেখানে, বা যেখানে তাদের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল বা তার সাথে যেখানে হত্যা করা হয়েছিল বা দেখিয়েছে তারা, সেখানে তাদের পোস্টমর্টমের জায়গায় কি হয়েছিল, তাদেরকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। তো যে মানুষ বর্ধমান মেডিকেল কলেজের দায়িত্বে আছে, সে মানুষ আরজি করে কি করতে আসবে? এখান থেকে প্রত্যেকটি সাধারণ মানুষ বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী রন্ধ্রে রন্ধ্রে স্বাস্থ্য ক্ষেত্রের দুর্নীতিকে আটকাতে এবং আমাদের দিদি তিলোত্তমা তথা আপনার ঘরের মেয়ে, আমার ঘরের মেয়ে, একটা সাধারণ মেয়ে কষ্ট করে বড় হতে হতে এমডি ডাক্তার অবধি গেছিল, সে নিঃসন্দেহে এর প্রতিবাদ করেছিল, এই ইনস্টিটিউশনাল করাপশনের প্রতিবাদ করেছিল বলে আজকে তাকে মারার হতে হয়েছে, তাকে ধর্ষিতা হতে হয়েছে। তো এই ধর্ষণ, এই খুন একমাত্র আমার দিদি তিলোত্তমার নয়, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সুনাগরিক সমাজকে ধর্ষণ করেছেন, পশ্চিমবঙ্গের নাগরিক সমাজকে তিনি খুন করেছেন। তার এই নাগরিক সমাজকে তিনি যে খুন করেছেন, এই নাগরিক সমাজকে যে তিনি ধর্ষণ করেছেন, প্রত্যেকটা মানুষের পরিবারের মেয়েকে তিনি ধর্ষণ করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার এই পুলিশ প্রশাসনের মাধ্যমে। আজকে ছি 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 বিনীত গোয়েল, আপনি এমন পুলিশ, আমরা জানতাম পুলিশ সবসময় টাকা নেয়। আপনারা অনেকে জানেন পুলিশ বাইক ধরলে টাকা নেয়, পুলিশ এফআইআর করতে গেলে টাকা নেয়, অনেকের সাথে এই অভিজ্ঞতা আছে। কিন্তু আপনি দেখালেন আমরা পুলিশরা খালি টাকা নিই না, বিনীত গোয়েলের পুলিশ টাকা দেয়ও। আজকে ধর্ষিতার মা, যিনি কিনা ভগ্ন হৃদয়ে নিজের মেয়েকে দু চোখে দেখবেন বলে তার মেয়েকে দেখতে না দিয়ে যেদিন আপনারা তাকে বলপূর্বক পুড়িয়ে দিয়েছিলেন যাতে বিজেপি আর কোনো এভিডেন্স না পায়, যাতে অন্যান্য সাধারণ মানুষ বুঝতে না পারে, যাতে সিবিআই এই কেসের দোষীদেরকে সাজা দিতে না পারে, সেদিন আপনার পুলিশ গিয়ে নির্যাতিতার বাবার বয়ান অনুযায়ী তাকে টাকা দিচ্ছেন। তাহলে পুলিশও টাকা দেয়। বন্ধুগণ, আপনারা এরপরে পুলিশ যখন বাইক ধরলে রাস্তায় আপনাদের কাছে টাকা চাইবে, তাকে বলবেন আপনি আমাকে উল্টে টাকা দিন। যেমন ধর্ষিতার মাকে, আমার তিলোত্তমার মাকে আপনার পুলিশ টাকা দিয়েছিল বা টাকা দিতে চেয়েছিল, সেই রকম আমি বাইক চালিয়ে যে ফাইনটা ভরবো সেই টাকা আপনি আমাকে দিন। আপনার তোলাবাজির টাকায় আমি সরকারের ঘরে বাইকের ফাইন ভরবো। আজ থেকে পুলিশের বিরুদ্ধে এইভাবে প্রতিবাদ করুন, পুলিশের কাছ থেকে টাকা চান, তাদের তোলাবাজির টাকা থেকে আপনারা টাকা নেন, কেননা তারা টাকা দেওয়া শুরু করেছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে পুলিশকেও নিজের দালালে যে পরিণত করেছেন, তার পার্টির ক্যাডারে যে পরিণত করেছেন, তা সাধারণ মানুষের সামনে প্রমাণ হয়ে গেছে। তাই আমরা এই বিজেপির মঞ্চ থেকে দাবি করছি, বিনীত গোয়েল তাকে আপনারা সাসপেন্ড করবেন প্রশাসন, তা নাহলে সাধারণ মানুষ তার উর্দি খুলে নিচে নামিয়ে দেবে। পুলিশের ওই স্টার উর্দি মাননীয় বিনীত গোয়েল আপনার পরার কোনো যোগ্যতা নেই। আপনি পুলিশ নয়, আপনি পুলিশ
পুলিশ দন্তেস নয়, ছ ছ, ছি 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 ছি। বিনীত গোয়েল, আপনি পুলিশ নয়, আপনি পুলিশের নামে কলঙ্ক, আপনি শিক্ষিত ঘরের ছেলেদের নামে কলঙ্ক। আপনার শিক্ষায় আমরা ধিক্কার জানাই। আপনার যদি মিনিমাম ন্যূনতম লজ্জা থাকতো, আপনি এই দায় নিয়ে নির্যাতিতার বাবার বয়ানকে এভিডেন্স মেনে নিয়ে আপনি পদত্যাগ করছেন। কিন্তু আপনার মন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যেমন ল্যাজ কাটা কান কাটা, তার যেমন লজ্জা নেই তেমন আপনারাও লজ্জা নেই। তাই আপনাদের লজ্জা আসুক। মা দুর্গার কাছে এই কামনা করে, আমাদের মা দুর্গা যে আসছেন আগামীকাল গণেশ চতুর্থী, গণপতি বাপ্পা যে আসছেন, তার কাছে একটাই অনুরোধ করে আজকে আমি আমার বক্তব্য শেষ করব যে গণপতি বাপ্পা, আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতার কমিশনারকে লজ্জা দিন, লজ্জা দিন, লজ্জা দিন। কেন লজ্জা যদি তারা পান তাহলে পদত্যাগ করবেন। এদের লজ্জা নেই বলে পদত্যাগ করছে না, সাধারণ মানুষের সাথে এখনো নাটক করে যাচ্ছে। তাই এদের লজ্জা দিন, এই প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য শেষ করব। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ এবং বিজেপির লড়াই চলছে, চলবে। ধন্যবাদ মাননীয় অমলেন্দু দাকে। আমাদের যেরকম বলা হয়েছিল যে দুপুর 12টা থেকে প্রায় চলছে আমাদের এই ধর্ণা মঞ্চ। তো আজকের এই ধর্ণা মঞ্চ আজকের জন্য এইখানেই শেষ করছি আমরা। আমি জয়দেব পাল, বারাসাত লোকসভার সম্পাদক, তাকে ডেকে নিচ্ছি একসঙ্গে স্লোগান দিয়ে আজকের এই ধর্ণা মঞ্চের আজকের কার্যক্রম শেষ করবার জন্য। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम, भारतीय जनता पार्टी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, दफा एक दबी एक, दफा एक दबी एक, we won, दफा एक दबी एक, दफा एक दबी एक, दफा एक दबी एक। আমাদের আন্দোলন চলছে আজকে 9 দিন আমাদের আন্দোলন সংগঠিত হলো। 16 তারিখ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আজকে আমাদের এই ধর্ণা মঞ্চ